চলো। হে দিল্লি, তোমায় প্রণাম জানাই। 2 ঘন্টা এই একই জায়গায় দাঁড় করিয়ে রাখার জন্য। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ফাতা ঘুরছে, এরকম অবস্থা। সৌরভের মাথা ঘুরছে, জল ফল দিল, আধ ঘন্টা বসলো। দিল্লির রাস্তায় কি হচ্ছে দেখো। ট্রাফিক কেন হবে না বলো তো? একটা ট্রাফিক পুলিশ নেই এখানে যে কন্ট্রোল করবে, যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, ইচ্ছাকৃত জ্যাম। দিল্লিকে আমার নমস্কার, আর মনে হয় না দিল্লিতে আমি আসবো। দিল্লি সত্যি সত্যি আমাদের পরীক্ষা নিচ্ছে। দেখো সিগন্যালটা জাস্ট দিতে না দিতেই বন্ধ করে দিল। মারাত্মক জ্যাম। আমি বুঝতে পারছি না দিল্লি থেকে বেরোবো কখন। গাড়ির সামনে ফগ ল্যাম্পগুলো লাগানো আছে, এখানে নাকি ধরে ধরে কেস দেয় শুনলাম। গুড মর্নিং ফ্রম দিল্লি। এই মুহূর্তে আছি দিল্লির সাকেতে, আর এখান থেকে এবার বেরিয়ে যাব। আমরা চলে যাব, আজকের ডেস্টিনেশন হচ্ছে চণ্ডীগড়। বাসুদেবজি আসবে ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে চলে এসছে, আর সম্ভবত বিকেল 4টে নাগাদ পৌঁছবে চণ্ডীগড়ে। তো চণ্ডীগড় থেকে বাসুদেবজি আর আমরা সবাই একসঙ্গে চণ্ডীগড়েই থেকে যাব আজকে, বা যদি এগোতে পারি তাহলে এগিয়ে কোথাও থাকবো, ডিপেন্ড করছে। তারপরে সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে একসঙ্গে 3 জন মিলে। রাইড মোটামুটি ভালো হয়েছে গতকালের জার্নিটা। একটু কষ্ট হয়েছিল, তো বুঝতে পারলাম যে রাতের ওই আগ্রা থেকে দিল্লি আসাটা আমাদের উচিত হয়নি। তো আজকে কিন্তু আমাদের টোটাল জার্নি হচ্ছে 272 কিলোমিটার। আজকে যেহেতু ওই কম রাইড হবে, সেই জন্য আমরা গতকাল একটা লং রাইড করে ফেলেছিলাম, 866 কিলোমিটার একটা জার্নি করে ফেলেছিলাম, যাতে আজকে আমরা একটু রিল্যাক্সে আস্তে আস্তে ধীরে সুস্থে যেন চণ্ডীগড় পৌঁছতে পারি। আর চলো মোটামুটি এবার সব প্যাক করে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। এই হলো দিল্লি, মারাত্মক জ্যাম। আমি বুঝতে পারছি না দিল্লি থেকে বেরোবো কখন। দিল্লি থেকে বেরোতে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে। টেনশন একটাই, গাড়ির সামনে ফগ ল্যাম্পগুলো লাগানো আছে, এখানে নাকি ধরে ধরে কেস দেয় শুনলাম। তো ফগ ল্যাম্পগুলো নিয়ে ভয় লাগছে। আমার মোটামুটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার বেরোচ্ছি। তো এখানে একজনের থেকে, লোকালের থেকে পুরো বিষয়টা জেনে নিলাম যে কোথা দিয়ে গেলে জ্যামটা কম হবে। কারণ আমাকে রেড ফোর্ট দিয়ে দেখাচ্ছিল, তো রেড ফোর্ট দিয়ে যাব না, তো হাইওয়ে ধরে যেতে হবে। তো সে কারণে মোটামুটি একটু জেনে নিয়েছি, এবার এগোবো। আর আমি গ্লাভসটা খুলে নিলাম, তার কারণ একটাই যে আমার যাতে ম্যাপটা দেখতে সুবিধা হয়। সৌরভ কোথায় গেল? বিশাল চাপ এইখানে, দিল্লি ভীষণ চাপের জায়গা। এক হচ্ছে এত জ্যাম, ট্রাফিক আর ট্রাফিক, ভাই ট্রাফিক আর ট্রাফিক, কিচ্ছু করার নেই। এখন বাজে 1:37, অনেক লেট হয়ে গেছি। 6টা-7টার আগে পৌঁছবো বলে মনে হচ্ছে না। ভীষণ চাপ হয়ে গেছে। সামনে থেকে ডান দিক যেতে হবে। তো চলো ম্যাপ দেখে দেখে যাই, তোমরা সঙ্গে থাকো। দিল্লির জ্যাম অ্যাভয়েড করার জন্য কত কিছু করতে হচ্ছে দেখো। এইরকম রাস্তা পেলে তাও ঠিক আছে, বাট ওই যেরকম রাস্তায় এতক্ষণ ছিলাম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। থ্যাংক ইউ যে আমাকে এই রাস্তাটা সম্পর্কে বলেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। দিল্লি সত্যি সত্যি আমাদের পরীক্ষা নিচ্ছে। দেখো সিগন্যালটা জাস্ট দিতে না দিতেই বন্ধ করে দিল। দিল্লির ট্রাফিক কিন্তু আমাদের ভীষণ ভুগিয়েছে। আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই রাস্তাটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সামনে তো দেখছি বিশাল ট্রাফিক। দেখো পুরো রেড হয়ে রয়েছে, আর একদম সেম টু সেম। চলে এলাম আর.কে. পুরমে, এবার লেফটে যাব। ফাইনালি মনে হচ্ছে যেন আমরা দিল্লি থেকে বেরোতে পারছি। ওই যে জ্যাম ছিল সেইখান থেকে যে এই যে ঘুরে এসে এতক্ষণ ঘুরে বেরোনো। দিল্লিকে আমার নমস্কার, আর মনে হয় না দিল্লিতে আমি আসবো। মানে কাজ ছাড়া দিল্লিতে আসা কোনো মতোই নয়। উপর দিয়ে মেট্রো যাচ্ছে দিল্লির, আর দিল্লি শহরটা পুরোটাই কিন্তু মেট্রোতে ভরা। আমি এখনও পর্যন্ত যতগুলো জায়গা ঘুরে এলাম পুরোটাতেই মেট্রো। দিল্লির রাস্তা কি হচ্ছে দেখো। बाप रे, थैंक यू भैया। अच्छा मैं आगे ले लेता हूँ गाड़ी, थोड़ा रुके। তো এখানে একটু হেল্প করলো, সে কারণে গাড়িটা এখানে ওঠাতে পেরেছি। रुको मैं धक्का देता हूँ। चलो थैंक यू भैया, थैंक यू सो मच। थैंक यू भैया, थैंक यू। बढ़िया हुआ, थोड़ा सा মানে একটুখানি রিলিফ পেলাম। এতক্ষণ দাঁড়িয়ে যে ঘামছিলাম, ওই দুজন না থাকলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। আচ্ছা এই পেট্রোল পাম্পটাতেও আছে সৌরভ।
এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিই। একটু জল খাই এখানে। হে দিল্লি, তোমায় প্রণাম জানাই। মনে রাখবো তোমায় 2 ঘন্টা এই একই জায়গায় দাঁড় করিয়ে রাখার জন্য। কি ট্রাফিক, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ফাথা ঘুরছে, এরকম অবস্থা। সৌরভের মাথা ঘুরছে, জল ফল দিল, আধ ঘন্টা বসলো, মানে 2 ঘন্টা এই রাস্তাতে দাঁড়িয়ে আছি। 2 ঘন্টা ট্রাফিক মুভমেন্ট হচ্ছে না, কোনো সাইড দিয়ে বেরোতেও পারছি না, এরকম একটা পরিস্থিতি। কি হয়েছে, কি বৃত্তান্ত কিচ্ছু জানি না, কি পারপাস, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। শুনলাম এখানে মান্ডি কিছু একটা আছে, তো যে কারণে এরকম জ্যাম। এই জায়গাটা পর্যন্ত বললো জাহাঙ্গীরপুর, এই মেট্রো স্টেশনটা পর্যন্ত জ্যাম। এখানে জ্যাম হবে না কেন, ট্রাফিক কেন হবে না বলো তো? একটা ট্রাফিক পুলিশ নেই এখানে যে কন্ট্রোল করবে, যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, মানে ইচ্ছাকৃত জ্যাম। আমি ঢুকে গেলাম, দাদা আমি সব এইরকমভাবে। দিল্লি কীভাবে চলছে কে জানে। আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো, অনেক ভালো ওয়েস্ট বেঙ্গল, আমি বলছি ভাই, এরকম ট্রাফিক দেখিনি। এই সোনিপথের জন্য কখন ধরে ওয়েট করে রয়েছি, পানিপথ, সোনিপথ, অমৃতসর, জালন্ধর। কতক্ষণ পরে এই বোর্ডটা দেখলাম, প্রায় দিল্লি থেকে বেরোনোর প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময়। 1টার সময় বেরিয়েছি আর 4টের সময় দিল্লি থেকে বেরোচ্ছি। এখানে এসেছিলাম 4:10-এ আর বেজে গেল 4:54 খাবার খেতে। খাবার বলতে আমরা ওই স্ট্রিট ফুড খেয়েছিলাম, কি একটা খাবার নাম বললো আমি মনেও করতে পারছি না, তো খেয়েছি ভালো খাবারটা। এবার প্রচণ্ড গরম উপেক্ষা করে এবার এই যে হাইওয়েটা ধরেছি, এটা কিন্তু সোজা একেবারে সোনিপথ পানিপথ হয়ে একদম যাবে চণ্ডীগড়। এবার এখান থেকে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 260 কিলোমিটার মতো। 9টার আগে পৌঁছবো না। আর এটা হচ্ছে NH 44 ন্যাশনাল হাইওয়ে 44। আর এখান থেকে দেখাচ্ছে আমার টোটাল 230 কিলোমিটার রাস্তা। নেভিগেশন দেখাচ্ছে 4 ঘন্টা 3 মিনিট সময় লাগবে। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। শুধু কন্টিনিউ যেন এরকম থাকে, জ্যাম না লাগে, আর কিচ্ছু চাই না। কারণ এই রাস্তা দিয়ে আমি প্রথমবার যাচ্ছি। 2022 সালে আমি ইস্টার্ন পেরিফেরিয়াল দিয়ে গিয়েছিলাম, তো ওই হাইওয়েটা তো আমার কাছে খুব ভালো লেগেছিলো, কারণ গ্রেটার নয়ডা থেকে সোজা ওই বাইপাস ওই রাস্তাটা ধরে নিয়েছিলাম, ইস্টার্ন পেরিফেরিয়াল হাইওয়ে। আর ওটা ধরার পর আমাকে দিল্লির ভেতরে ঢুকতে হয়নি, অন্য রাস্তা দিয়ে চলে গেছি। বাট এবার কিন্তু নিজেরই কোনো একটা কাজের জন্য আমাকে আসতে হয়েছিল এখানে, বাট এসেই কিন্তু ফেসে গেছি। আজকের তেমন কিছু ব্লগ বানানো হয়নি, শরীর এত ক্লান্ত, মানে ওই জ্যামে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার উপর থাকার পর শরীরে এনার্জি যা ছিল না সব নষ্ট হয়ে গেছে। একটা সময় এমন জল তেষ্টা পেয়েছে, সেই জলটা খেতে পাচ্ছি না বলে মানে মনে হচ্ছে যেন এক্ষুনি মানে কিছু একটা হয়ে যাবে, মানে এরকম একটা ফিল হচ্ছিলো। লাস্টের সাথে সাথে এই গরম জল পর্যন্ত মুখে দিয়ে খেতে হয়েছে বাধ্য হয়ে। বাট জলের তেষ্টায় মানে যেন মরেই যেতাম, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। ভাই কী করে দিল্লি বুঝতে পারছি না, এত জ্যাম তো দিল্লিতে হওয়ার কথা না, কি করে যে হলো। আনফর্চুনেটলি আমাদের সামনেই হলো সেই জিনিসটা, 2 ঘন্টা আমার নষ্ট করে দিল। একটাই ভয় পাচ্ছি, সেটা হচ্ছে ঠান্ডা গরমে শরীরটা খারাপ না হয়ে যায়। কারণ রাত্রিবেলা করে এসিতে থাকছি আর দিনের বেলা এরকম গরমে বাইক চালাচ্ছি, তারপর গরমের মধ্যে অল্টারনেট করে জ্যামে থাকতে হচ্ছে, খাওয়া দাওয়া করতে হচ্ছে, রাত্রিবেলা করে এসির মধ্যে থাকছি। তো বারবার এইগুলোর জন্য ঠান্ডা না লেগে যায়, এটাই একটা টেনশনের বিষয়। ঠান্ডা লেগে গেলে, শরীর খারাপ হয়ে গেলে কিন্তু আর এক বিপদ হয়ে যাবে, ট্রিপটাই নষ্ট হয়ে যাবে পুরো। নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছি আর কি। এখান থেকে পানিপথ দেখাচ্ছে 60 কিলোমিটার, সোনিপথ দেখাচ্ছে 15 কিলোমিটার। আগেরবারও আমি এখান থেকে পেট্রোল নিয়েছিলাম, তো এবারও পেট্রোলটা নিয়ে নিই। আর ওখানে ঠান্ডা জল আছে, ঠান্ডা জলটাও নিয়ে নিতে পারবো। সৌরভ তো বেরিয়ে চলে গেছে, জানি না ওর পেট্রোল লাগবে কিনা। এখানে বিল হলো 10 লিটারের 969 টাকা। আর আমি 10 লিটার করে পেট্রোল নিচ্ছি পুরো ট্রিপটাতে, তাহলে আমি লিটারের হিসাবটা পাবো আর টাকার হিসাবটাও পাবো। আর আমি এখান থেকে ওভারব্রিজটা ধরবো, কারণ ফ্লাইওভারটা না নিলে নিচ থেকে গেলে অনেক সময় লাগবে। তো ফ্লাইওভার নিলে নিচের যেসব জ্যামগুলো আছে সেগুলোকে কাটিয়ে বেরিয়ে যাবো। ঝাড়খণ্ড, ইউপি আর এখানে 3 জায়গাতেই আমাদের পেট্রোলের দাম পড়লো 97 করে, মানে 96, 97। আর কলকাতাতে দাম ছিল 107 টাকা। সৌরভ আগে আছে, সৌরভকে বলে দিয়েছি আমি যে পেট্রোল ভরে রাখতে, যেন পেট্রোলটা ভরে নেয়। আমি পেট্রোল ভরে দিলাম। সৌরভ পিছনে রয়েছে, বাট ওকে আমি কোনো পেট্রোল পাম্পে দেখতে পাইনি। আমি পেট্রোল পাম্পগুলো ফলো করতে করতে এলাম,
তো পেট্রোল পাম্পগুলো যেহেতু দেখতে পাইনি তাই আমি ভাবলাম হয়তো এগিয়ে চলে গেছে, বাট এখন কল করে বললো যে ওর শরীরটা ভালো লাগছে না, রাইডের শরীর খারাপ হতেই পারে, আমারও হয়েছিল, আমি রাইড করিনি বাট শরীর খারাপ হয়েছে। কিন্তু ওর একটা জিনিস আমি প্রবলেম দেখছি, সেটা হচ্ছে ওর এই হাতের 4-5টা আঙুলে নাকি সেন্স নেই, মানে ঝিনঝিন ঝিনঝিন করছে এরকম কিছু একটা বললো। তো আমাকে গত 2 দিন ধরে একই কথা বলে গেল, প্রথম দিন থেকে এই আঙুলের সেন্স নেই, ঝিনঝিন ঝিনঝিন করছে। তো এটা ওর আগে থেকে প্রবলেম নাকি এই রাইড করতে এসে প্রবলেম সেটা জানি না। পানিপথ হচ্ছে 15 কিলোমিটার, কার্নাল হচ্ছে 50 কিলোমিটার, কুরুক্ষেত্র 87 কিলোমিটার, আর 170 কিলোমিটারের কাছাকাছি হবে চণ্ডীগড়। সৌরভ ফোন করেছিল, সৌরভ বললো সৌরভ বাইক স্টার্ট করেছে, শরীরটা এখন ভালো লাগছে। আমি বললাম তাহলে ধীরে সুস্থে এগিয়ে আসতে বললাম। আর ওর কেন বারবার শরীরটা খারাপ হচ্ছে এটা নিয়ে একটা আলোচনা করব, কারণ বারবার শরীর খারাপ হওয়াটা রাইডের শুরুতে এটা খারাপ লক্ষণ আমার মনে হয়, কারণ যদি এরপরে পাহাড়ে গিয়ে ওর শরীরটা আরও বেশি খারাপ হয় তাহলে কিন্তু মুশকিল। তোমাদের সুন্দর একটা সানসেট দেখাই, দেখো তোমরা, সুন্দর একটা সানসেট হচ্ছে। ওয়েলকাম টু পানিপথ জলন্ধর NH1। বাইক চালিয়ে মজা পাওয়া যায় এই এক্সপ্রেসওয়েতে, কোনো টোল লাগে না, কিন্তু কন্টিনিউয়াস চলে, কোনো সিগন্যাল নেই, কোনো সিগন্যাল নেই, বিন্দাস চলো। আকাশটা দেখো শুধু কি সুন্দর লাগছে। ওই দিকটা একটু ডার্ক ছিল, বাট এখানটা এসে একটু দেখছি এরকম সুন্দর একটা লাইট, সুন্দর লাগছে লাইটটা। क्या झक्कास लग रहा है? वेरी नाइस। 2 गाड़ी आ जाएगा यहाँ पे। আজ 3rd ডে, আমরা চণ্ডীগড় এসে পৌঁছেছি। এখন সময় হয়েছে 10:30। তো আমরা 10টার সময় চলে এসেছিলাম এখানে, আসতে একটু লেট হয়েছে। তোমরা জানো যে দিল্লি আমাদের আসতে দিচ্ছিল না, দিল্লি বলছিল বারবার যে তোমরা এখানে থেকে যাও, যে কারণে একটা 200 মিটারের রাস্তায় এমনভাবে জ্যাম হয়ে গিয়েছিল যে কারণে আমাদের ওখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে ওই 200 মিটার রাস্তাটাকে জাস্ট পার করার জন্য। বিশাল লম্বা জ্যাম ভাই, আমি জীবনে মনে হয় এরকম জ্যামে পড়িনি। তারপরে তো রাস্তা একেবারে স্মুথ। আর দিল্লিতে মোটামুটি বাকি ওভারঅল যে রাস্তা দিয়ে এসেছি সবই ঠিক ছিল, শুধু ওইটুকু জায়গা যদি বাদ দিই তাহলে কিন্তু রাইডটা বেশ ভালোই হচ্ছিল। ওই 2 ঘন্টার জন্য সবারই একটু শরীরে প্রবলেম হচ্ছিল, সৌরভেরও হচ্ছিল, আমার একটু মনে হচ্ছিল যে জল তেষ্টা পেয়েছে, জল না খেলে মনে হচ্ছে মরেই যাব। তো সৌরভে যেটা হচ্ছিল, ওর মানে বারবার মনে হচ্ছিল যেন ওর মাথায় কি হচ্ছিল ভাই তোর? আমার কি হচ্ছিল সেটা তো আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আমি যেমন লাস্টবার যখন লাদাখ করেছিলাম তখন আমি প্রতিদিন ওআরএস খেতাম, তবে এবার কিন্তু আমি ওআরএস খাইনি। তবে আমার কোনো সমস্যা হয়নি, আমি বলবো না যে আমার কোনো পার্সোনালি সমস্যা হয়েছে, বাট ওর হয়েছে। আমার খুব হয়েছে, আমাকে প্রবলেম ফেস ওআরএস খেতে হতো, মানে আমার শরীরে যে গ্লুকোজটা রোদুরের জন্য পুরো বেরিয়ে গেছে, ঘাম হচ্ছে, খুব এক্সস্টেড লাগে, খোলামেলা থাকতে হতো। তো তারপরে আমি লাস্ট ডিসিশন নিলাম যে এবার আমি মানে রাইডিং জ্যাকেট খুলে রেখে দেবো, নর্মালি যাবো। তারপরে গেলাম কিছু দূর যাওয়ার পরে ওখান থেকে উইদিন 35-40 কিলোমিটার সোনিপত পৌঁছানোর পরে আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে যায়। তারপরে পেট্রোল পাম্প ঢুকে জাস্ট তুমি বিশ্বাস করবে না, পুরো জল দিয়ে স্নান করেছি। স্নান করার পরে তারপরে শরীর ঠিক লেগেছে, আধা ঘন্টা পরে তারপরে অযোধ্যাকে ধরিয়ে। তা হাইওয়ে খুব ভালো, মানে আরামসে তোমরা চোখ বন্ধ করে একদম 80-100-তে চালিয়ে চলে আসতে পারো। আর পাশ থেকে যে আমি যখন ধরো 80-তে চালাচ্ছি, আমার পাশ থেকে গাড়িগুলো যাচ্ছে প্রায় 100-110 এরকম স্পিডে যাচ্ছে। মাঝে মাঝে একটু ভয় লাগছে ট্রাকগুলোকে দেখে, ট্রাকগুলো এমন সময় না তোমার পাশ দিয়ে যাবে, মনে হবে যেন তোমাকে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে, এরকম ফিল হয়। বা তুমি যদি হাইওয়ে ধারে কোথাও দাঁড়িয়ে থাকো, ট্রাকগুলো এরকমভাবে আসবে মনে হচ্ছে না তোমাকেই পিষে দিয়ে বেরিয়ে যাবে, এরকম দুবার ফিল হয়েছে, আমারও হয়েছে, সৌরভেরও হয়েছে। তো যাই হোক, রাইড ভালো হয়েছে। আমরা হোটেলে চলে এসেছি, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে এখানে যারা আসতে চাও তারা এখানে চলে আসতে পারো। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিওটা লং করছি না, এখানে এন্ড করছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।